ইভ্যালি বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। প্রতিটি বছর ঘুরে আসে নতুন নতুন আশা নিয়ে, নতুন নতুন সংবাদ নিয়ে। একটি বছর শেষ হয়ে যাচ্ছে। দেশে দেশে করোনা মানুষের জীবনমানে ব্যাপক পরিবর্তন এনেছে এবং চোখে পড়ার মতো পরিবর্তন আমরা দেখতে পেয়েছি নানান অর্থনৈতিক সবগুলো খাতে। বছর শেষ হচ্ছে কিন্তু করোনা এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে আমরা আজ ফিরে দেখা 2020 এই বিষয়ে আলোচনা করব, অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, এবং আমাদের সাথে এবিসিসিআই সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন আছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্ব সংলাপে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। মূলত করোনার কারণে আমরা দেখতে পেয়েছি যে সারা বছর অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছে এবং সেটি যদি আমরা মোটা দাগে জানতে চাই যে মূলত কোন কোন খাতে কিভাবে প্রভাবটি পড়েছে এবং তার আসলে ভবিষ্যৎটা কি দেখছেন, কি বলবেন তাহলে? ধন্যবাদ আপনাদের সকলকে যে এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। জি। তো বিগত বছরের যে আমাদের যে পারফরমেন্স মার্চ থেকে এই ডিসেম্বর পর্যন্ত, জি, আমাদের যে পরিমাণ করোনার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। হেলথ ব্যবস্থার ডাক্তাররাও ওইটা ক্লিয়ারলি সবাই আমরা কিভাবে মোকাবিলা করবো এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল। এবং এর ভিতর দিয়ে অর্থনীতির যে লকডাউন হইল এবং অর্থনীতির ইকোনমিক মেশিনটা যে আমাদের বন্ধ হয়ে গেল, এই বন্ধে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা এখনো কিন্তু পুরা অ্যাসেসমেন্ট করা সরকারিভাবে করা হয়েছে কিনা আমার জানা নেই। তবে বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু সরকার থেকে যেটা বাইর করবে সেটাই হবে যে মূল যে বিষয়। এবং এখানে আপনার ক্ষতির পরিমাণ দেশের ইকোনমিক মেশিনটা বন্ধ থাকার কারণে দেশের অর্থনীতির যে বিভিন্ন খাতে যে আমাদের ক্ষতি হয়েছে, সেটাতে আপনার ধরেন ফেরিওয়ালা থেকে আরম্ভ করে সর্বোচ্চ জসিম ভাইদের মতন বড় ব্যবসায়ী প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর মধ্যে আপনার যানবাহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন, পোর্ট, তারপরে আপনার যে উৎপাদন ব্যবস্থা, এটাও নিয়ে প্রথম দিকে আমাদের বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছিল। গার্মেন্টস নিয়ে আমাদের অনেক ধরনের বিভ্রান্তি ছিল এবং গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন থেকে আরম্ভ করে মালিক পক্ষ প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন ছিল। তো পর্যায়ক্রমে বাংলাদেশ কিছুটা অ্যাডাপ্ট করে নিয়েছে এবং খাপ খাওয়াই নিয়েছে, কিন্তু পুরা করতে পারে নাই বলে আমাদের বিশ্বাস। এবং সেখানে আপনি দেখেন খুচরা ব্যবসায়ী থেকে আরম্ভ করে আপনার এই যে ভ্যানের মধ্যে দিয়ে জিনিস ক্যারি করে বিক্রি করে তারা সহ, মানে আপনার এই যে হোটেল, রেস্তোরাঁ, মোটামুটি সব ধরনের ব্যবসায়ীদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। সমস্ত সেক্টর মানে ক্ষতি হয়েছে এবং বেশ কিছুদিন কিন্তু লকডাউন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার কাছে আরেকবার আসবো ডক্টর জামালউদ্দিন আহমেদ। আমাদের সাথে মোহাম্মদ জসিমউদ্দিন আছেন। মূলত আপনি বলছিলেন একটু আগে যে সব ধরনের সবার উপরেই আসলে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। জনাব জসিমউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে উৎপাদন ব্যবস্থা এবং বিনিয়োগ, এই দুইটা বিষয়ের উপর আসলে একদম নির্দিষ্ট করে যদি বলতে চাই, করোনা আসলে কোন ধরনের থাবা ফেলেছে, কি বলবেন? জনাব জসিমউদ্দিন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাকে আজকে এই বিজনেস টকে আমন্ত্রণ করার জন্য। এখানে জামাল ভাই বলছিলেন সেটির সাথে আমি একমত পোষণ করে বলছি। আসলে 2019 সালের ডিসেম্বর মাসে যখন উহানে কোভিড-19 ধরা পড়ে, এরপরে আমরা মনে করলাম যে এটা আমাদের দেশে নাই, কোনো অসুবিধা নাই, চায়নার ব্যবসাটা সব আমাদের এখানে চলে আসবে, আমরা ব্যবসা করতে পারবো। কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশে আমরা সারা বিশ্বে যখন ছড়াই গেলেন, বাংলাদেশও আসলেন। মার্চের 26 তারিখে বাংলাদেশের প্রথম লকডাউন হলো। এই লকডাউন হওয়ার পরে যেটা হলো সেটি হচ্ছে সারা পৃথিবীতে যখন ছড়াই গেলেন, তখন হয়ে গেল যে
আগে আমাদের কথা ছিল যে আমরা মানে আমরা বানাবো, সারা পৃথিবীতে বেচবো, চায়না আর বিক্রি করতে পারবে না। কিন্তু যখন জাস্ট উল্টাটা হয়ে গেল, সারা বিশ্বে হিসাব নিকেশ একদম পরিবর্তন হয়ে গেল। কিনা যেখানে বিক্রি করবো সেটাই বন্ধ হয়ে গেল। সাথে সাথে আমাদের সরকার বাংলাদেশে লকডাউন দিলেন, এবং প্রথমে একটু ইনডিসিশন ছিল, বাট মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার কিন্তু প্রথম থেকে বলছিলেন যে উৎপাদনকে আমরা ব্যাহত করব না, কারণ উৎপাদনকে চালিয়ে রাখতে হবে, কারণ জীবন তো আর থেমে থাকবে না, যত কথাই বলি আমরা। তো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডিসিশন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদর্শী চিন্তা ভাবনার কারণে ওনারা তখন যে ইন্ডাস্ট্রি এবং প্রোডাকশনকে লকডাউনের আওতায় আনেন নাই। এটা হয়েছে গত অনেকগুলি সেক্টর, বিশেষভাবে আপনার আমাদের হোটেল ইন্ডাস্ট্রি, আমাদের পর্যটন ইন্ডাস্ট্রি, আমাদের আপনার অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো একদম মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এগুলি কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হলো বিকজ অফ দি লকডাউন। এবং মানুষ প্রথম 4-5 মাস তো মানুষ ভয়ে বাইরে হওয়া বন্ধ করে দিল। শুধু আমাদের একদম মানে দৈনন্দিন ইউজের যে সকল জিনিস, ফুড আইটেম, এসেনশিয়াল আইটেম গুলি আমাদের চালু থাকলো। এতে যে আমাদের এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হলো, কারণ বায়াররা তাদের শিপমেন্ট বন্ধ করে দিল, অনেকে অর্ডার ক্যান্সেল করলেন, এবং আপনার আমাদের ইন্ডাস্ট্রিগুলি চালু হইলো, এবং ইন্ডাস্ট্রি চালু হওয়ার কারণে আমরা যে সকল অর্ডারগুলি আমাদের হাতে ছিল আমরা শিপমেন্ট করে দিতে পারছি। কারণ অনেক ইন্ডাস্ট্রি, অনেক বায়ার কিন্তু গুডস টেক নিয়েছেন, যে সকল বায়ার যেমন যারা আপনার সুপার মার্কেট টাইপ অনেক স্টোর আছে, যেমন ওয়ালমার্ট, লিডেল, আলদি, এই ধরনের অনেক স্টোর আছে, তারা কিন্তু খোলা ছিল, তারা কিন্তু গুডস নিয়ে গেছেন। কিছু কিছু বায়ার তারা বন্ধ করছেন, এবং পরবর্তীতে তারা আমাদের বিজিএমই এবং আমাদের নেগোসিয়েশনের পরে তারা গুডস গুলি নিয়েছেন, হয়তো ক্যান্সেল ওইভাবে হয় নাই। কিন্তু গত 1 বছরে এই যে কোভিড সিচুয়েশনের কারণে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমাদের রিটেল মার্কেটটা, রিটেল শপস গুলি আমাদের দেখেন বাংলাদেশে কিন্তু রোজার মাস এবং রোজার ঈদটা কিন্তু একটা বড় আপনার সময় থাকে, যেটা আমাদের শপিং মলগুলি, শপিং মার্কেটগুলি, দোকানগুলি, আমাদের যে সকল আপনার বুটিক শপগুলি, তাদের কিন্তু ওই রোজার মাসে মোটামুটি সারা বছরের 60-70% তারা সেল করে। এই কোভিডের কারণে ওই টোটাল আপনার সিজনটাই কিন্তু তারা হারিয়ে ফেলছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ নিয়ে আসলেন, আপনার এই প্রায় 1 লক্ষ কত হাজার কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসছে ছোটদের জন্য, বড়দের জন্য, মাঝাদের জন্য, এক্সপোর্টারদের জন্য, এটা কিন্তু আমি মনে করি যে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি 5,000-6,000 কোটি টাকা যে প্যাকেজটা ওনারা দিয়েছেন বেতনের জন্য, এটা কিন্তু সিরিয়াসলি কাজে লেগেছেন। কারণ তখন কিন্তু অনেকেই, অনেক ছোট বলেন বড় বলেন, অনেকেই কিন্তু তাদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, তাদের বেতনটা যদি না দিতে পারতো তাহলে কিন্তু একটা লন্ডভন্ড হয়ে যেত। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাইতে, উনি ওটা দেওয়ার কারণে ইন্ডাস্ট্রিটা সাস্টেইন করলো। জি, অনেক ধন্যবাদ জনাব জসীমউদ্দিন। আমরা প্রণোদনা নিয়ে সুযোগ থাকলে আমরা প্রণোদনা নিয়ে আলাদা একটু আলোচনা করব। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে আরেকবার আসতে চাই। মূলত আমরা যদি একদম অর্থনীতির সূচকগুলোর উপরে প্রভাব জিজ্ঞেস করি আপনার কাছে, জিডিপি প্রবৃদ্ধি সহ আরও যে সূচকগুলো আছে, সেই জায়গায় আসলে বিগত দিনগুলোতে আমরা খুব কঠিন সময় পার করে আসছি, সবকিছু বন্ধ ছিল, এখন সবকিছু সচল আছে, যদিও করোনার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি, এইগুলোর সূচকগুলোর কি চিত্র দেখছেন, কোন দিকে যেতে পারে, কোনো ইঙ্গিত আছে কিনা ডক্টর জামালউদ্দিন? সূচকগুলা এখনো পর্যন্ত আপনার সূচকগুলো যেটা আপনার আছে বেশিরভাগ নিম্নগামী, এটা উচ্চগামী হওয়ার আশা করাটা আমাদের এখন উচিত না, এবং এটা বাড়িয়ে বলা হবে। কিন্তু আমরা যদি আমাদের যে অবস্থায় আমরা ছিলাম 2019-20 জুলাই পর্যন্ত, সেটা আপনার পরবর্তীতে এখন আমরা যদি সেই অবস্থায়ও এর কাছাকাছিও থাকতে পারি তবুও অনেক ভালো। কিন্তু আপনার এটা হওয়ার জন্য আমাদের দেশে যে লসটা হয়েছে সেটা আমরা কিন্তু ওভারকাম করতে হলে আমাদেরকে যে এটা অ্যাসেসমেন্টের দরকার, সেই অ্যাসেসমেন্টটা আমরা যদি ক্লিয়ারলি সেক্টর ওয়াইজ আমাদেরকে বাইর করতে হবে, এবং সেটার ঘোষণা দিবে। এবং যেমন ধরেন বিভিন্ন সংস্থা
IMF, ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন রকমের প্রজেকশন করে, এদের প্রজেকশন সবসময় ঠিক হয় না, এবং তারা আমাদের ইন্টারনাল যে আমরা আমাদেরটা যেভাবে হিসাব করতে পারবো তারা সেভাবে পারবে না। সেই ক্ষেত্রে এখন বলতেছে যে আপনার ইন্ডিকেটর জিডিপি গ্রোথ 5+ থাকতে পারে। আচ্ছা, 5+ থাকলেও এটা কিন্তু অনেক ভালো। আমরা যদি 5ও ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক শুভ সংবাদ। কিন্তু বিভিন্ন ইন্ডিকেটর গুলা যেটা আছে বাংলাদেশের, অন্যান্য সোশ্যাল সেক্টরের যে সমস্ত ইন্ডিকেটর গুলা, ভালনারেবল সোসাইটির যে লোয়ার ইনকাম গ্রুপের যে লোকগুলা আছে, এবং বিজনেসের মধ্যে লোয়ার ছোট বিজনেস গুলা যারা আছে এবং বড় বিজনেস আছে, তাদের যে এখনকার যে অবস্থান, সেই অবস্থানটা আগের থেকে অবশ্যই নিচে পড়ে গেছে। জসিম ভাই ভালো বলতে পারবেন। আমার যতদূর মনে হয় যে এখনো আমরা আগের পর্যায়ে যে স্পিডে ছিলাম সেই স্পিডে এখন নাই। এটা ধাক্কা একটা পড়ছে, এই ধাক্কাটাকে ওভারকাম করে আমরা সেটা যদি আগের পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের যে পরিকল্পনা, ক্ষতি পরিমাণ বের করে সেক্টর ওয়াইজ প্রত্যেকটা সেক্টরের ক্ষতির পরিমাণ আমাদের বাইর করতে হবে। বাইর করে এটা যত তাড়াতাড়ি সম্ভব, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোকজন, দায়িত্বশীল যারা আছেন ওনাদের কাজ, যেমন যোগাযোগ মন্ত্রণালয় বলেন, শিপিং মিনিস্ট্রি বলেন, সব মিনিস্ট্রি সবাই একদম কার্যকরী একটা উদ্যোগ নিতে হবে ক্ষতির পরিমাণ বের করে। অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে ছোট বড় সব ধরনের ব্যবসায় কিন্তু প্রভাব পড়েছে। এরপরে আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উপর আসলে এই প্রভাবটা আমরা দেখেছি অনেক বেশি পড়েছে, সেখান থেকে উত্তরণের উপায় আমরা খুঁজবো। আপনারা দুজন আমাদের সাথে যুক্ত আছেন, থাকুন যুক্ত। নিচ্ছি বিরতি। বিরতি পর আবারও স্বাগত ইভেলি 20 সংলাপে। আমরা ফিরে দেখা 2020 অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, ডক্টর জামালউদ্দিন আহমেদ আছেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। জনাব জসিমউদ্দিন, আপনাকে দিয়ে এবার শুরু করতে চাই। মূলত যেটি বলছিলাম যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা ছিলেন এবং কটেজ শিল্পের সাথে যারা জড়িত আছে, একদম ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন, তাদের উপর আসলে আমরা দেখেছি যে করোনার একটি নেতিবাচক প্রভাব পড়েছে এবং অনেকের উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ার দশা হয়েছিল, এবং সেখান থেকে অনেকে উত্তরণের চেষ্টা করছেন। সব কিছু বিবেচনা আসলে তাদের উপরে করোনার প্রভাব কিভাবে মূল্যায়ন করছেন এবং সেখান থেকে উঠে আসার জন্য কতটুকু করণীয়, কার কতটুকু করণীয় আছে, কিভাবে তাদেরকে তুলে আনা যায়, কি বলবেন? ধন্যবাদ। আসলে এফেক্ট তো সবারই হয়েছেন, ছোটদের বেশি এফেক্ট হয়েছে, কারণ তাদের বড়দের সাথে তো ব্যাংকগুলি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদেরকে হেল্প করে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজ, তাতে 20,000 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছিলেন ক্ষুদ্র মাঝারিদের জন্য। কিন্তু ওই যে প্যাকেজের যে 20,000 কোটি টাকার, ওইটার ক্ষুদ্র মাঝারিরা 25%ও নিতে পারে নাই, বা ব্যাংকগুলি দিতে পারে নাই, তাই নেই। কারণ আমাদের দেশে আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকগুলি কিন্তু খুব কম ব্যাংক আছে যারা একদম ক্ষুদ্র লেভেলে তাদেরকে নিয়ে কাজ করে। এখন সেক্ষেত্রে ব্যাংকের যে তাদের যে, কারণ ব্যাংকাররা সবসময়, আমার জামাল ভাই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ব্যাংকাররা সবসময় যাদের মাথায় তেল আছে তাদেরকে তেল দিতে চায় আর সিকিউরড হতে চায়। কারণ এখন ছোট ছোট অনেক ব্যবসায়ীরা আছে, তাদেরকে আসলে মানে ওদের ব্যাংকের যে ফর্মাল ব্যাংকিং এর সাথে অনেকেই কাজ করে না। এই জায়গায় তারা স্পেশালাইজেশন করা দরকার ছিল, বা যারা যে সকল প্রতিষ্ঠানগুলি এই ক্ষুদ্র মাঝারিদেরকে নিয়ে কাজ করে তাদের সাথে বেশি কাজ করে প্যাকেজগুলি। এখন এখানে আমি বাংলাদেশ ব্যাংকেরও দোষ দিব না, এখানে আমি ব্যাংকগুলি ওইভাবে আমরা ব্যাংকগুলি রেসপন্সিবিলিটিটা নিতে পারে নাই, বা ব্যাংকগুলি দিতে পারে নাই। এখানে অনেকগুলি স্ট্যান্ড আছে। দেখেন, যেহেতু অনেক সময় ব্যাংকগুলি সিকিউরড হতে চায়, তারা দিতে চায় না তাদেরকে। সেই ক্ষেত্রে যে আমাদের সারা বাংলাদেশে যে আমাদের চেম্বারগুলি আছে, অ্যাসোসিয়েশনগুলি আছে, সেক্টরাল অ্যাসোসিয়েশন আছে, চেম্বারগুলি আছে, তারা বাংলাদেশে, এদেরকে সাথে নিয়ে কিন্তু ইচ্ছা করলে ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে আমাদের ব্যাংকগুলি কিন্তু কাজ করতে পারে। আপনার সেক্ষেত্রে আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশনকেও ইউজ করতে পারে। এসএমই ফাউন্ডেশনও প্রচুর আপনার কোনো লেভেলে, মাঝারি লেভেলে কাজ করে। এই যে ক্লাস্টারগুলিতে কাজ করে,
আমরা যদি এইভাবে কাজ না করি তাইলে কিন্তু আসলে রিয়েল যারা প্রবলেমেটিক, আপনি দেখেন কোভিড এর যে স্টিমুলাস প্যাকেজে আমি কয়দিন আগে পেপারে দেখছি প্রায় 10-12টা কোম্পানি কয়েক হাজার কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ক্রাইটেরিয়া হলো 30%, আপনি যা লোন নিলে 30% আপনাকে দিবে। তো যাদের লোন বেশি তারাই বেশি আপনার পেয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি প্যাকেজটা মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ, আরেকটা প্যাকেজ প্রধানমন্ত্রী চিন্তা করছিলেন এদের জন্য, ক্ষুদ্রদের জন্য, কিন্তু এই জায়গাগুলি ঠিক না করে যতই প্যাকেজ দেন কিন্তু তাদের কাছে তো লাভ নেই কোনো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। ডক্টর জামালউদ্দিন আহমেদ, সমাধানটা আসলে কোথায়? জনাব জসিমউদ্দিন কিন্তু বেশ কিছু সমাধানের কথা বলছিলেন, স্পেশালাইজেশনের কথা তিনি বলছেন, এবং এদের জন্য আলাদা অর্থায়নের জায়গাটা একটু সিস্টেমগুলো যদি পরিবর্তন করা যায়। আপনার মতামত কি আসলে এই জায়গায় করণীয়টা কি? তাদেরকে কিভাবে আসলে রিয়েল উপকার ভোগে যাদের সত্যিকারের অর্থায়ন দরকার তাদেরকে কিভাবে খুঁজবে, কিভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করবে? উনি যেহেতু বিজনেসের সাথে আছে, উনি রিয়ালিটি দেখতেছেন প্রতি মুহূর্তে, দেখছেন, চেম্বারের সাথে ছিলেন। সেই হিসাবে আমি যেটা বলবো যে বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেমটা, এটা তার ইনকাম ইনইকুয়ালিটি সৃষ্টির জন্য রুট কজ হলো এটা। আচ্ছা আচ্ছা, এটা এখানে আপনার মানে ডিপোজিট যেখান থেকে আপনি আনছেন সেই এলাকাতে আপনি ডিপোজিট না দিয়ে ঢাকার বড় বড় বোয়াল মাছের পেটের মধ্যে আপনি টাকা ঢুকে দিতেন। যারা মোস্ট ডিফল্টাররা টাকা বিদেশে পাচার করে চিহ্নিত, এই সমস্ত লোকজনের কে আপনি লোন দিতেছেন। সিস্টেমিক এই সিস্টেমটা আপনাকে চেঞ্জ করতে হবে। ব্যাংকিং এর যে সিস্টেমটা, আদলটা, এই আদলে এখন যেভাবে আছে এইভাবে আরো 50 বছরে যদি এভাবে চেষ্টা করেন কিছু করতে পারবেন না, লাভ হবে না। আপনাকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য যাতে ইনকাম ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি, তারপরে রিজনাল ইনইকুয়ালিটি এটা সৃষ্টি না হইতে পারে, সেটার জন্য আপনি যদি ব্যবস্থা না নেন ব্যাংকিং সিস্টেমে, তাহলে এটা এভাবে চলতে থাকবে। আরো 50 বছর পর আমরা বক্তৃতা দিয়ে যাব, কথা বলে যাব, কাজ হবে না। কারণ ওই যে বোয়াল মাছের পেটে টাকা ঢুকার একটা চিটাগঙ্গের খাতুনগঞ্জে একটা রূপালী ব্যাংকের একটা ইয়েতে দেখছি ডিপোজিটের টাইমস 124 টাইম লোন দিতেছে, এবং একটা পার্টিকুলার মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে, এবং তারা এটা নিয়ে বিভিন্ন জায়গায় আপনার এটা ব্যবহার করতে, তাহলে অন্য লোকেরা আপনি দিবেন কিভাবে? রিসোর্স তো লিমিটেড, সেই রিসোর্সের ইকুয়াল মানে একটা মিনিমাম একটা জাস্টিস মেনটেন করে যদি আপনি ডিস্ট্রিবিউশনটা করেন, তাহলে এখন যে প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা, এই ঘোষণা 1,20,000 কোটি টাকার যে ঘোষণাটা দিয়েছে, এটা কারা কত পাইছে? এটা যদি রিয়ালিটি চেক করতে যান দেখা যাবে যে বড় সাহেবরা যারা ডিফল্টার ছিল, যারা টাকা পাচার করে, তারাই পাইছে। কিন্তু যে সমস্ত লোকের রিয়েলি নিডি যারা, তারা কিন্তু অন্য জায়গা থেকেও টাকা আনি, তারা এটা তার ইন্ডাস্ট্রিতে হেল্প করতে পারে ইন্টার কোম্পানি লেনদেনের মাধ্যমে। কিন্তু ছোট যে ইন্ডাস্ট্রি গুলো আছে এদের তো কোনো ব্যাংকিংও নাই, তাদের অন্য কোনো বিজনেসও নাই, যে কারণে তারা যখন একটাতে ফেল করে তাহলে সেটা দাঁড়াইতে পারতেছে না। এবং এই যে অ্যাসিউরেন্সটা, এটা ব্যাংকিং সিস্টেম উইল হ্যাভ টু প্রোভাইড, এটা কিন্তু অন্য কেউ পারবে না। ব্যাংকের এখনকার যে কায়দা আছে, এই কায়দায় ব্যাংকের আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যদি ব্রাঞ্চে আপনি যাইতে হয়, দেখা যাবে যে আপনার দেখবে যে সুটকোট পরে যে আসে সেই লোকের প্রথমে সম্মান দেয়, কিন্তু ওই যে লুঙ্গি পরা যে লোকটা আসতেছে তারে কিন্তু ব্যাংকের ভিতরে ঢুকতে দিতেছে না, অথচ সে মূল বিজনেসের সাথে জড়িত, তারে দিতেছে না। যারা টাকা পাচার করে তার বাসায় যাইয়া ব্যাংকের ম্যানেজার এমডিরা যারা বাসায় বসে থাকে পাচারকারীদের বাসায় যাইয়া সেখানে তারে কিভাবে লোন দিবে ওটার বুদ্ধি দেয়। কিন্তু মানে এসএমই, উমেন এন্টারপ্রেনিয়ার এগুলা যখন যায় তখন কিন্তু তাদেরকে ওই গেট দিয়ে, ব্যাংকের গেট দিয়ে ঢুকতে দেয় না। দিস ইজ দি রিয়েল সিচুয়েশন। আমি বিইং এ চেয়ারম্যান, আমি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি দেখছি এটা এবং চাক্ষুষ দেখছি, যেই কারণে মানে আমি কিন্তু আমরা উই আর হেল্পলেস। কারণ হলো মানে আপনার ব্যাংকের এমডি কে অ্যাপয়েন্টমেন্ট দেখে যে কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিগুলোতে এমডির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় কোম্পানির বোর্ড, সেখানে ব্যাংকের এমডি কে দেয় মন্ত্রণালয় থেকে। বাংলাদেশ ব্যাংক তার ইন্টারভিউ নেই বিএমডি থেকে এমডি হওয়ার জন্য। এই সমস্ত সিস্টেম যতদিন পর্যন্ত বন্ধ না হবে
ততদিন এই দেশের ব্যাংকিং প্রবলেম। অনেক ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ। আসলে এই যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলো মোটামুটি ওপেন সিক্রেটের মতো বিষয়, সবাই জানে, কিন্তু সমাধান এখনো আসছে না। আমরা আশা করছি সমাধান আসবে এবং সমাধানের পথ আমরা খুঁজবো পরের পার্টে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি ইভেলি বিশ সংলাপে। আমরা ফিরে দেখা 2020 অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে ডক্টর জামালউদ্দিন আহমেদ আছেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জনাব জসিমউদ্দিন, আপনাকে দিয়ে আরেকবার শুরু করি। মূলত আমরা বলেছিলাম যে আমরা একদম শেষ প্রান্তে আছি অনুষ্ঠানের এবং সমাধানের পথ খুঁজবো আমরা এই পার্টে। মূলত যে সমস্যাগুলো এখন পর্যন্ত আমরা পেয়েছি, সেই সমস্যাগুলো বিবেচনা করে ব্যবসার পরিবেশ একটি বড় একটি অনুষঙ্গ। বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে অনেক দিন ধরে অনেক ধরনের গবেষণামূলক রেজাল্ট আসছে। সেক্ষেত্রে ব্যবসার পরিবেশকে ঠিক করার জন্য আপনার মতামত কি করতে হবে, করণীয় কি এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে সারা পৃথিবী চলে কিন্তু স্পেশালাইজেশনে। এখন যারা যেখানে কাজ করেন, দেখেন আমাদের কমান্ড মিনিস্ট্রিতে যারা কাজ করেন, যিনি হয়তো সচিব, উনি তার জীবনে অন্তত 10টা-20টা জায়গায় কাজ করে এসেছেন। তার মানে কোথাও উনি কিন্তু 1 বছর 2 বছর থাকেন নাই। সো দেয়ার ইজ নো স্পেশালাইজেশন। এখন পৃথিবীর বহু জায়গায় আপনার বহু জিনিস আছে যেগুলি স্পেশালাইজেশন ছাড়া হয় না। আপনি দেখেন ইন্ডিয়াতে অ্যান্টি ডাম্পিং যে আপনার মেকানিজম তারা স্টাবলিশ করেছে, তারা ওই অ্যান্টি ডাম্পিং এর যিনি কাজ করেন, ওই ভদ্রলোক গত 14-20 বছর তার লাইফটা শুধু অ্যান্টি ডাম্পিং নিয়ে কাজ করেছেন। বাংলাদেশে অ্যান্টি ডাম্পিং বুঝে অ্যান্টি ডাম্পিং ইমপ্লিমেন্টেশন করার মতো একটা লোকও নেই। তো তার মানে হচ্ছে আমাদের দেশে যেটি দরকার এখন, কারণ বাংলাদেশে কিন্তু আমরা মিডল ইনকাম থেকে বেরিয়ে এখন উন্নতির দিকে যাচ্ছি এবং আগামী এই যে 2021 সাল আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বছর হবে আমি মনে করি। কারণ ধরেন সারা পৃথিবীতে টিকা তো দেওয়া শুরু হয়েছে, টিকার কারণে হয়তো আস্তে আস্তে মানুষ আবার নর্মাল লাইফের দিকে ফেরত আসবে। তো সুতরাং বাংলাদেশি যে কান্ট্রি, যেখানে পটেনশিয়ালিটিটা অনেক বেশি এবং সরকারের কতগুলি ভিশন আছে, এই ভিশন নিয়ে কাজ করছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী। এই কাজগুলি করার জন্য কিন্তু আপনাকে সঠিক লোক কিন্তু প্রয়োজন। এখন আমাদেরকে সরকারের ডিপেন্ড করতে হচ্ছে আমাদের সরকারি লোকজনের সাথে। আর প্রাইভেট সেক্টর যেখানে আছে, প্রাইভেট সেক্টরও আমরা দেখেন হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য আমরা অনেক কাজ করছি, সরকার করছে, প্রাইভেট সেক্টর করছে, কিন্তু আপনার নিড বেজ হচ্ছে না। মানে আপনার প্রয়োজন কোথায়, কার স্টেক হোল্ডারদের কি প্রয়োজন, সেটাকে মাথায় রেখে যে কাজ করতে হবে। আমরা একসময় চিন্তা করতাম আমার ইন্ডাস্ট্রির জন্য ওয়ার্কার ট্রেনিং দিতে হবে, স্কিল বানাইতে হবে। এখন কিন্তু ওয়ার্কারের চেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাকে ম্যানেজার দরকার, আমার টেকনিশিয়ান দরকার। আপনি দেখেন আমার 7 মিলিয়ন লোক বিদেশে কাজ করে $20 বিলিয়ন নিয়ে আসে, আর সামান্য কিছু লোক বিদেশিরা আমাদের দেশে কাজ করে অফিসিয়ালি $10 বিলিয়ন উপরে নিয়ে যাচ্ছে, আনঅফিসিয়ালি আরো অনেক বেশি। তার মানেটা কি? ওই যে যারা বিদেশি আমাদের এখানে কাজ করে ওদেরকে রিপ্লেসমেন্ট করা দরকার আমাদের সেক্টর থেকে, প্রাইভেট সেক্টর বলেন, সরকারি সেক্টর থেকে। আমি মনে করি ভবিষ্যৎ কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু বিশাল বড় চান্স আছে এবং 2021 সাল আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে। এখানে আমরা আমাদের 2041 সালে আমরা উন্নত দেশ হব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সকল মেগা প্রজেক্টগুলি হাতে নিয়েছেন সেগুলি যদি কমপ্লিট হয় আমাদের অর্থনীতি কিন্তু ভালো হবে। সেই অর্থনীতিটাকে ধরে রাখার জন্য আমাদের কিন্তু স্পেশালাইজেশনের বিকল্প নাই। অনেক ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। একদম সুন্দর করে আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে একদম পারফেক্ট জায়গাটি খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেইখানে আসলে আমাদের কারেকশন আনতে হবে। অনেক ধন্যবাদ। আমরা ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে একটিবার যাব। মূলত জনাব জসিমউদ্দিন যেটি বলছেন যে দেশীয় পণ্যের বাজার সুরক্ষায় অ্যান্টি ডাম্পিং সহ নানা রকম উদ্যোগের বিষয়ে চিন্তা করা দরকার। সেই প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই। দেশীয় পণ্যের বাজারে আসলে বাজারকে সমৃদ্ধ করার জন্য এবং ওই যে লুঙ্গি পরা ব্যবসায়ীর কথা আপনি বলছিলেন, এসএমই খাতে যিনি অবদান রেখে যাচ্ছেন, তার অধিকার নিশ্চিত করা সহ সবকিছু মিলে আসলে এখন এই মুহূর্তে করণীয় কি? 2021 সালে যদি নতুন সময় আসে, নতুন ব্যবসার পরিবেশ যদি ঠিক রাখতে হয়, কি বলবেন? আমি জসিম ভাইয়ের সাথে একমত পোষণ করে আমি বলতেছি যে সমস্ত মেগা প্রজেক্ট আমাদের হাতে আছে এগুলাকে আমাদের কমপ্লিট করা এখন এসেনশিয়াল। এবং এখানে করোনার সুযোগ নিয়ে যদি দান্দালবাজেরা আপনার নোয়াখালীতে খালের মধ্যে রাস্তা ঢুকাই ফেলেছে, যেখানে খালকে রক্ষা করার জন্য আপনার গভর্নমেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর মেইন এজেন্ডা হলো
খাল রক্ষা করা পুরানা, সেই পুরানা খালকে রাস্তা দিয়ে বাঁধি ফেলতেছে আর মাটি ফেলতেছে। তার মানে পরে আবার যখন খাল কাটবে তখন ওনারা আবার এই জায়গায় আবার কাটতে হবে, গভর্নমেন্ট যখন অ্যাটেম্প নেবে। সেই ক্ষেত্রে সারা দেশে যে বড় বড় প্রজেক্ট গুলা হচ্ছে, পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে যত রকমের মেগা প্রজেক্ট আছে, মেট্রো রেল, এগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ইকোনমি উইল বি ইন এ ডিফারেন্ট শেপ। এবং সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো যে ব্যবসায়ীরা যাতে দালালির ব্যবসা না করে, এবং ব্যবসায়ীরা যে যার কাজে আছে স্পেশালাইজেশন, যেটা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দাবি, এবং সেই স্পেশালি এনবিআর এর চেয়ারম্যান জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে হওয়া উচিত না, আচ্ছা, কোনোভাবেই না। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে প্রুভেন ট্র্যাক লোক দিয়া ঢুকানোর দরকার। সেখানে আপনার যারে তারে আনি বসাই দিলেন, আবার দেখা গেল যে 2 দিন বাদে উনি অচল হয়ে যাচ্ছে। এই লোকবল তৈরির জায়গাটা কি আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে কোনোভাবে অবদান রাখতে পারে? যা আছে অ্যাভেলেবল রিসোর্স থেকে আপনাকে বাইর করতে হবে। যেমন এনবিআর এর চেয়ারম্যান এনবিআর থেকে করেন, তাহলে সে সারা জীবন ভর কাজ করে এসেছে, শেষ পর্যায়ে এসে সে এটার একটা দিতে পারে। যেটা বললো যে উনি বললো যে 14 বছর অ্যান্টি ডাম্পিং এর কাজ করার পরে তারা এই ডিপার্টমেন্টে এখনো সে আছে। দিস মিনস আপনার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে রাখেন, স্পেশালাইজেশনে এনবিআর, ব্যাংকিং সিস্টেম, এগুলাতে স্পেশালাইজেশনে যান। স্পেশাল কমার্স মিনিস্ট্রি এগুলা কিন্তু নেগোসিয়েশনের পত্র, ফরেন মিনিস্ট্রি যেমন ফরেন মিনিস্ট্রিতে আলাদা আছে। এইভাবে যদি আমরা চালায় যাই তাহলে বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ আছে। এখনো কিন্তু অনেক ধন্যবাদ। ফিগার অনুযায়ী আপনার বলতেছে যে সাউথ এশিয়াতে বাংলাদেশের প্রসপেক্ট বেটার দেন আদার্স। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডক্টর জামালউদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং অনেকগুলো সমাধানের পথ আপনারা দেখিয়েছেন। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা নেবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যুক্ত থাকার জন্য, এবং সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী 20 সংলাপ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।